ঘর হোক বা বাইরের সমস্ত কাজ মহিলারা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করে। গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে পরিশ্রম, সময় আর বেশ কিছুটা আর্থিকও কিন্তু সঞ্চয় হয়। তো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। আমাদের প্রত্যেকের রান্নাঘরের যে সিঙ্কটা রয়েছে সেই সিঙ্কের মধ্যে কিন্তু এই ধরনের একটা জালি থাকে। কেননা সমস্ত খাবার যখন আমরা এখানে ফেলি, যদি সমস্ত খাবারই এই পাইপলাইন দিয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু জল আটকে যায়। তাই এই ধরনের ওপরে একটা জালি আমরা রেখে দিই যাতে সমস্ত খাবার না বেরিয়ে যায়। কিন্তু তারপরেও দেখা যায় বিশেষ কিছু খাবার বা ভাতের টুকরো, চা পাতা এগুলো এতটাই ছোট হওয়ায় এই জালি থেকেও বেরিয়ে যায়, তখন কিন্তু পাইপলাইনটা জাম হয়। তো দেখো, এই ধরনের জলের বোতল তো আমাদের সবার ঘরেই থাকে, আর এগুলো আমরা ব্যবহার করার পর কিন্তু ফেলেই দিই। এবার থেকে ফেলে না দিয়ে যদি আমরা বিশেষ কিছু কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকাই সেভ হবে। তো দেখো, জলের বোতলের নিচের অংশটাকে প্রথমে আমি কেটে নিয়েছি। এরপর একটা সেফটি পিন গরম করে আমি নিচের দিকটাকে বেশ অনেকগুলো ছিদ্র করে নেব। এরপর সিঙ্কের যে জায়গাটায় নেটটা লাগানো থাকে ঠিক সেই জায়গাটায় আমি এই বোতলের কাটা অংশটাকে লাগিয়ে দেবো, কেননা এর মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম খাবারের টুকরো পাস হতে পারবে না। এটা আমরা ছাঁকনি হিসেবে ব্যবহার করলাম, আর বাইরে থেকে কোনো রকম ছাঁকনি কিনে এনে এই জায়গায় বসানোর দরকার নেই। ঘরে ফেলে দেওয়া বোতল দিয়েই কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো। তো দেখো, এই ছাঁকনিটা দিয়ে শুধুমাত্র জলই পাস হচ্ছে, কোনো রকম খাবার কিন্তু এই ছাঁকনি দিয়ে পাস হবে না। এইটার মধ্যে যদি কোনো খাবারের টুকরো, চা পাতা পড়ে তখন এটাকে আমরা ভালো মতো পরিষ্কার করলেই কিন্তু কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। পাইপলাইন যেমন জাম হবে না, আর আমাদের এক্সট্রা টাকা পয়সাও কিন্তু খরচা হবে না। আশা করছি তোমরা এইভাবে করে দেখতে পারো, অনেকটাই উপকার পাবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে আছি পরবর্তী টিপসে। ঘরে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু লেখার জন্য পেনের থেকে পেন্সিলটাই বেশি ব্যবহার করে, কিন্তু তারা যখন স্কুল যায় আর স্কুলে যদি তাদের পেন্সিলটা শার্পনার করতে প্রয়োজন হয় তখন কিন্তু শার্পনার করে যে পেন্সিলের ডাস্ট ময়লাটা থাকে সেটা কিন্তু তারা এদিক ওদিক না ফেলে ব্যাগের মধ্যে ফেলে রাখে। আর তারপর যখন তারা বাড়ি আসে প্রত্যেক দিন এটাকে আমাদের পরিষ্কার করতে হয়, তার ফলে কিন্তু একটা এক্সট্রা খাটনি পড়ে যায়। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট জুয়েলারি পার্স, আর এই জুয়েলারি পার্স তো আমাদের প্রত্যেকের ঘরে থাকে, আর নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। এবার এই জুয়েলারি পার্সের চেনটা খুলে যদি আমরা ব্যাগের ইনার পার্টে এইভাবে সেফটি পিন দিয়ে আটকে রাখতে পারি তাহলে বাচ্চারা বাচ্চাদের প্রয়োজন মতো শার্প করে পেন্সিলটার যে ডাস্ট ময়লাটা থাকবে সেটা কিন্তু ব্যাগের মধ্যে ফেলে তারপর চেনটাকে যদি আটকে রাখে তাহলে বাড়িতে আসার পর আমরা শুধুমাত্র এই ব্যাগটাকে পরিষ্কার করে নিলে কিন্তু আমাদের খুব একটা বেশি কাজ করতে হবে না, আর অনেকটাই কিন্তু সুবিধা হলো। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন লিকুইড কোনো সিঁদুর পরি তখন দেখা যায় বিশেষ করে শীতকাল চলে যাওয়ার পর এগুলো কিন্তু ড্রাই হয়ে যায়। তখন এর মধ্যে যতই সিঁদুর থাকুক না কেন এতটা ড্রাই হয়ে যায় এটাকে কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না। আর ব্যবহার করতে না পারার জন্য এটাকে আমরা ফেলে দিই, ফলে আবার একটা নতুন সিঁদুর আমরা কিনে আনি। কিন্তু এইভাবে পয়সা দিয়ে বারবার জিনিস কিনে এনে ফেলে দেওয়া কিন্তু একেবারেই উচিত নয়। তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি এই সিঁদুরটাকে আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ অনেকটা টাকাই সেভ হয়। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে বেশ খানিকটা জল। এই জলটা উষ্ণ গরম হতে হবে, আর এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে যদি আমি লিকুইড সিঁদুরের কৌটোটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই সিঁদুরটা আবার লিকুইড ফর্মে ফিরে আসবে। তো দেখো, আমি ঢাকনাটা খুলতে খুলতেই তোমাদেরকে দেখাচ্ছি যে সিঁদুরটা ভেতরে কিন্তু লিকুইড হতে শুরু করেছে, যার ফলে কিন্তু ঢাকনার মধ্যে যেটুকু সিঁদুর ছিল সেই সিঁদুরটা কিন্তু হাতে লেগে এসছে। তো দেখো কতটা ইজিভাবে কিন্তু আমরা কোনো জিনিসকে ফেলে না দিয়ে আবার কাজে লাগাতে পারছি। এইভাবে তোমরা করে দেখতে পারো, অনেকটাই তোমাদের উপকার আসবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে আছি পরবর্তী টিপসে। আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাই, ঘরে তালা খুলে ঢোকার পর চাবিটাকে এদিক ওদিক ফেলে রাখি। এটা শুধুমাত্র আমি না, অনেকেই আছে এই অভ্যাসটার সাথে যুক্ত। কিন্তু এইভাবে চাবি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলে প্রয়োজনের সময় আমাদের হাতের কাছে থাকে না, এর ফলে একটা এক্সট্রা খাটনি করে চাবি খুঁজতে হয়, আর চাবি কিন্তু হারিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। বারবার চাবি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের চাবি নতুন করে বানাতে গেলে একটা এক্সট্রা খরচা, বা তালা যদি আমরা চেঞ্জ করি সেখানেও কিন্তু একটা এক্সট্রা খরচা। আর আমাদের প্রত্যেকের বাড়িতে যে চাবি ঝোলানোর হোল্ডার থাকবে তাও না, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে পেন থাকে। পেনের যে ঢাকনাগুলো থাকে, আমাদের পেনের যদি কালি শেষ হয়ে যায় তখন কিন্তু এই ঢাকনাগুলো আমাদের আর কোনো কাজে লাগে না। এই ঢাকনাগুলোকে দিয়ে কিন্তু আমরা
কি হোল্ডার বানিয়ে নিতে পারি। তো দেখো ঢাকনাগুলোর পিছন দিকে আমি দিয়ে দেবো ডবল টেপ গাম। এরপর আমরা আমাদের প্রয়োজন মতো দেয়ালে এই ঢাকনাগুলোকে আটকে নেব। এরপর আমরা আমাদের চাবিগুলোকে কিন্তু এর মধ্যে হ্যাঙ্গিং করতে পারি। দেখো একটু বুদ্ধি করলে কিন্তু আমরা সমস্ত ফেলে দেওয়া জিনিসকেই কোনো না কোনোভাবে কাজে লাগাতে পারবো। দেখতেও কিন্তু খারাপ লাগছে না, আর বাইরে থেকে কিনে কিন্তু পয়সা খরচা করারও দরকার নেই। আশা করছি তোমাদের বাড়িতে এইরকমভাবে করে দেখতে পারো, অনেকটাই কিন্তু ভালো লাগবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে আছি পরবর্তী টিপসে। আমাদের যাদের যাদের বাড়িতে এই ধরনের স্টিলের কল থাকে তারা কিন্তু এই সমস্যার সাথে অনেকেই ভুক্তভোগী। সেটা টয়লেটেরই হোক বা কিচেনের, সমস্ত জলেই কিন্তু একটা আয়রন থাকে, আর এই আয়রনের দাগ পড়তে পড়তে কলটার মধ্যে একটা দাগ পড়ে, যেটা দেখতেও যেমন ভালো লাগে না, আর এটা তুলতেও কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়। আর প্রত্যেক দিন এইভাবে কিন্তু কলগুলোকে পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই একবারে অনেকটা জলের দাগ যখন পড়বে তখনই হয়তো চোখে পড়ে, আর তখনই হয়তো এগুলোকে আমরা পরিষ্কার করি। কিন্তু যা দিয়েই পরিষ্কার করি না কেন হয়তো অনেকটাই পরিশ্রম করতে হবে আমাদের, এই কথা ভেবে আমরা অনেকেই কিন্তু পিছিয়ে আসি। কিন্তু আজকে আমি এমন একটা জিনিস দিয়ে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দেখাবো, যেগুলো দিয়ে পরিষ্কার করলে কিন্তু একেবারেই খাটনি হবে না। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হারপিক। আমরা যে টয়লেট ক্লিনের জন্য হারপিক ব্যবহার করি, সেই হারপিক নিয়ে এইভাবে আমি সমস্ত কলের মধ্যে বেশ কিছুক্ষণের জন্য দিয়ে রাখবো। আর হারপিকটা যে ক্ষেত্রেই আমরা ব্যবহার করি না কেন, হাতে প্রয়োজন পড়লে একটা গ্লাভস ব্যবহার করা যেতেই পারে। তো দেখো এই কলের মধ্যে আমি হারপিকটাকে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এই অবস্থায় রেখে দেবো। তবে খেয়াল রাখতে হবে হারপিকটা দিয়ে অন্তত কিছুক্ষণ স্টে করা, কেননা পরপর যদি আমরা পরিষ্কারটা করি তাহলে কিন্তু আর বেশি পরিষ্কার হবে না। 15 থেকে 20 মিনিট এটাকে ভালো মতো স্টে করার পর যদি আমরা একটা পুরনো ব্রাশের সাহায্যে ভালো মতো পরিষ্কার করে ফেলতে পারি, তাহলে এর মধ্যে থাকা যতই আয়রনের দাগ হোক না কেন সমস্ত কিছু কিন্তু এক নিমেষে পরিষ্কার হয়ে যাবে, আর কলটা কিন্তু আগের মতো আবার শাইনিং ফিরে পাবে। প্রয়োজনে একটু জলের ব্যবহার করা যেতে পারে, তাহলে দেখতেই পেলে কত সহজে কিন্তু আবার সমস্ত কিছু আমি পরিষ্কার করে ফেলতে পারলাম। ভালো মতো ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর প্লেন জলে আমি কলটাকে ধুয়ে নেব। পরিষ্কার জলে ধোয়ার পরও আবার একটা ব্রাশের সাহায্যে কোনাকানাচিতে লেগে থাকা ময়লাগুলোকে আমি আবারও ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু কলটা আবার আগের মতো শাইনিং ফিরে পেয়েছে, আর সমস্ত জলের আয়রনের দাগ উঠে গেছে। এইভাবে তোমরা হারপিক দিয়ে করে দেখতে পারো, একেবারে বিনা খাটনিতেই কিন্তু উঠে যাবে। আশা করছি টিপসটা কাজে দেবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে আছি পরবর্তী টিপসে। রান্নাঘরে আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু নানান ধরনের কন্টেনার ইউজ করি। বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে কুকিজ বা নানান ধরনের জিনিস আমরা রান্নাঘরে রাখার জন্য এই ধরনের কখনো কাচের পাত্র বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করি। আর এই ধরনের কন্টেনারগুলোর অসুবিধা হয় যে ঠিকমতো কিন্তু আমরা ভেতর দিকটা পরিষ্কার করতে পারি না, কেননা মুখের দিকটা এতটাই ছোট হয় যে ঠিকমতো আমাদের হাত ঢোকে না, আর হাত না ঢুকলে আমরা ভেতরের ময়লাগুলো কি করে পরিষ্কার করব। তো দেখা গেল জ্যামের শিশিটা খালি হয়েছে, নিচের দিকে যে তলানি জ্যামটা রয়েছে সেটা আমরা কোনোভাবেই পরিষ্কার করতে পারছি না। তার ফলে কি করছি, আমরা গরম জল কন্টেনারের মধ্যে ভরে দিচ্ছি, আর তার ফলে কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কারও হয় না। তো দেখো আমরা যদি পরিষ্কার করতেই যাই, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো স্টিল উল থাকে, স্টিল উল না থাকলেও স্কচ ব্রাইট দিয়েও এই সেম কাজটা হবে। আর নিয়ে নিতে হবে একটা কাঁটা চামচ। কাঁটা চামচের মধ্যে যদি এইভাবে ভালো মতো আমরা স্টিল উলটাকে বা স্কচ ব্রাইটটাকে পেঁচিয়ে দিয়ে তারপর আমরা কন্টেনারের মধ্যেটা যদি এইভাবে পরিষ্কার করি, পরিষ্কারটা যেরকম সুন্দর হবে আর নিচের সমস্ত ময়লাগুলো কিন্তু একেবারে ইজিলি উঠে আসবে। এইরকমভাবে শুধুমাত্র কাচের কন্টেনার না, প্লাস্টিকের জার থেকে শুরু করে কাচের গ্লাস সমস্তটাই কিন্তু এই একই প্রসেসে পরিষ্কার করা যাবে। তো আশা করছি এইভাবে তোমরা এবার থেকে পরিষ্কার করবে, কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাই পরের টিপসে। যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু রুটি সংক্রান্ত, কেননা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু খাওয়া নিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হয়। হয়তো তারা দেখা যায় যে রুটি খেতে চায় না, কিন্তু রুটি যে স্বাস্থ্যের পক্ষে কতটা জরুরি সেটা কিন্তু বাচ্চারা বোঝে না, কিন্তু তখন আমাদের খাওয়ানোর জন্য নানান রকম চেষ্টা করতে হয়। অনেক বাচ্চা আছে চিবিয়েও খেতে চায় না, কিন্তু এত নরম রুটিও যদি তারা না খেতে চায় তখন কিন্তু আমাদের অন্য জিনিস ভাবতে হবে। তো দেখো প্রথমে এই রুটিটাকে আমি ছিঁড়ে নিচ্ছি, আর ছিঁড়ে নিয়ে কি করব, মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেব।
আর পেস্ট করার জন্য দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল, না হলে কিন্তু রুটিটা পেস্ট হবে না। তো দেখো 1 সেকেন্ড ঘোরানোতেই কিন্তু রুটিটা ভালো মতো পেস্ট হয়ে গেছে। আর এই পেস্ট করা রুটিটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর এই রুটিটাকে আমরা প্রয়োজন মতো সবজি বা দুধ যাই হোক কিছু দিয়ে কিন্তু আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। বাচ্চারা বুঝতেও পারবে না যে এটা রুটি, ইজিলি কিন্তু তাদের আমরা খাওয়াতে পারবো। এটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। তো আটা কিন্তু আমরা প্রত্যেকদিনই কম বেশি 1-2 বার মেখেই থাকি, কিন্তু কখনো যদি হাতে কোনো রকম কেটে যায় বা কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আটা মাখার কাজটা আমাদের অনেকটা কষ্ট করেই করতে হয়। হাত লাগানোর সাহায্য ছাড়া কিভাবে আটা মাখা সম্ভব তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। দিয়েছি পরিমাণ মতো জল। এরপর এই একটা চা ছাঁকনির সাহায্যে কি করব, এটাকে ভালো মতো জলটাকে মিশিয়ে দেবো। তো তোমরা চাইলে এই চা ছাঁকনির পরিবর্তে তোমরা গ্রেটার ব্যবহার করতে পারো। এখানে আমি গ্রেটার দিয়েই কিন্তু আটাটাকে মেখে নেবো। একই রকম ভাবে পুরো আটাটাকে কিন্তু আমি সুন্দর করে মেখে নেবো, যার জন্য খুব সামান্য পরিমাণ অল্প অল্প করে জল ব্যবহার করব। একবারে পুরো জল দিলে কিন্তু এর কনসিস্টেন্সিটা বোঝা যাবে না, লিকুইড বা বেশি গাঢ়ও কিন্তু হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে এই রকম ভাবে যদি সুন্দর করে আটাটাকে মেখে নিই, সেক্ষেত্রে হাত লাগানো ছাড়াই সুন্দর মতো আটাটাকে মাখা হয়ে যাবে। হাতে কোনো রকম সমস্যা থাকলে আটা মাখার কাজটা করতে কিন্তু আমাদের একেবারেই ভয় পেতে হবে না। আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।